একটা ব্যাংক, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম ব্যাংক ডাকাতির ইতিহাসে এটা। এই এস আলমের ব্যাপারে লিড নিউজ হয়েছে ডেইলি স্টারে, যে এস আলমের ওই যে কি বলে আলাউদ্দিনের চেরাক কিভাবে টাকা পাচার করছে, তার বিস্তারিত এখানে বর্ণনা করা আছে। এরপরে প্রথম আলোতে গত 2-3 সপ্তাহ আগে 2টা লিড নিউজ বেড়েছে কিভাবে এই ব্যাংকটা ডাকাতি করছে। সে তো এখানে মালিক না, সে তো শেখ হাসিনার পক্ষে, শেখ রেহানার পক্ষে এই ব্যাংকটা লুটপাট করেছে। তো আগে তো লুটপাটের বিচার করবে। সালাউদ্দিন সাহেব তো একবারও শুনলাম না যে ইসলামী ব্যাংক যে ব্ল্যাক নভেম্বর হলো, লুটপাটের ধারা এরকম ছিল যে একটা ব্ল্যাক নভেম্বর সৃষ্টি হয়েছে। $84 বিলিয়ন চুরি করে নিয়ে গেছে। সেখান থেকে এক ব্ল্যাক নভেম্বরে 1 নভেম্বর থেকে 17 নভেম্বর পর্যন্ত 2022 সালে 24 বিলিয়ন টাকা সে এইখান থেকে লুটপাট করেছে। তো ওনার মুখে তো একবারও শুনলাম না যে এইটা তাকে বিচারের সম্মুখীন করা হবে বা বিচারের সম্মুখীন করা হোক। তার বরং প্রচেষ্টা হবে ইন্টারপোল রেড নোটিশ করে সিঙ্গাপুরের সাথে বাইলেটারাল চুক্তি করে তাকে বাংলাদেশে ফেরত এনে বিচারের সম্মুখীন করা, সেটা হচ্ছে তার দায়িত্ব। এবং ইতিমধ্যে আমরা দেখলাম যে এই যে খুনের মামলার অভিযোগ, এই আনবির সে দেশে ঢুকছে। তো সে দেশে ঢুকলে তার নামে অনেকগুলো মামলা আছে আমার জানা মতে, ওই মুনিয়া মামলা বাদেও। তো সে অ্যারেস্ট হলো না কেন? অ্যারেস্ট করার দায়িত্ব কার? স্বরাষ্ট্রমন্ত্রী। তা স্বরাষ্ট্রমন্ত্রীর কনকারেন্স ছাড়া আনবি ঢুকতে পারে? তাহলে এস আলমকে আপনি ফ্যাসিলিটেট করতে চান, আপনি বসুন্ধরা গ্রুপকে ফ্যাসিলিটেট করেন, আপনি খুনের মামলাকে ফ্যাসিলিটেট করেন, মানুষ তো মুখ বুঝে থাকবে না। তো সেই জন্য বলি ওনার দায়িত্ব হবে এস আলমকে সিঙ্গাপুরের সাথে চুক্তি করে, এস আলমকে যেমন ওই মহিউদ্দিন নামে একজন মেজর সাহেবকে ধরে এনে ফাঁসিতে ঝুলেছিল আওয়ামী লীগ, এইভাবে এস আলমকে ধরে এনে তাকে এইখানে আইন পরিবর্তন করে ওকে ফাঁসি দিতে হবে। কেন ফাঁসি দিতে হবে? এই ভিয়েতনামে একটা উদাহরণ, সেইখানে লিমিন নামে এক মহিলা একদম একইভাবে পেপারে কাগজ করে, শুধু পেপারে কোম্পানি করে $12 বিলিয়ন লুটপাট করছে। ট্রায়াল কোর্টে তার ফাঁসি হয়েছে, আপিল কোর্টে সেই ফাঁসি বহাল রেখেছে। এবং আপিল কোর্ট বলছে যে 4/3 টাকা যদি সে জমা দেয় জনগণের টাকা, তাহলে তার ফাঁসিটাকে স্থগিত থাকবে, কিন্তু যাবজ্জীবন তার সাজা কন্টিনিউ করবে। বাংলাদেশের মানুষ দেখতে চায়, আমরা দেখতে চাই বর্তমান সরকার তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছেন, সুশাসন ন্যায় বিচার দেখে আসছেন। ওনার স্বরাষ্ট্রমন্ত্রী পারফর্ম করবে। ওনার স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাংক লুটেরা যে ব্ল্যাক নভেম্বর সৃষ্টি করেছে, যে 5টা ব্যাংক লুটপাট করেছে, তার কথার যদি হিন্টও এরকম হয়, ইমপ্লয়েড মিনিংও এরকম হয় যে সে তাকে আশ্রয় প্রশ্রয় দিতে চায়, তাকে বাংলাদেশে ফেরত আনতে চায়, তাহলে বিএনপি ডিজাস্টারের ভিতরে ঢুকতেছে। আমি তারেক সাহেবকে বলবো, আপনি এই ওনার বক্তব্যগুলো অ্যাসেস করেন, আপনি মানুষের সেন্টিমেন্ট বোঝার সৃষ্টি করেন। এখন আপনি ইন্টেলিজেন্স রিপোর্ট পান। অতএব আপনার এই স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার চেয়ে এস আলমকে রক্ষা করার জন্য, তাকে ফেরত আনার জন্য যে বেশি যদি চেষ্টা করে থাকে, মানুষের মনে যদি সেই ধারণা সৃষ্টি হয়, তাহলে সেটা খারাপ হবে। এস আলমকে বাংলাদেশে ধরে এনে এমন বিচার করতে হবে, আর কোনোদিন যেন কেউ ব্যাংক লুটের সাহস না পায়, কোনোদিন যেন কেউ পেপারের এই ভুয়া কোম্পানি করে একজনের নামে আরেকজনের নামে এইভাবে জনগণের টাকা চুরি না করতে পারে। জনগণের টাকা ব্যাংকে ফেরত আনতে হবে এবং অপরাধীদেরকে শাস্তির সম্মুখীন করতে হবে। এস আলম কথা বলে কি করে? ও কথা বলে কোন ভাবে? এবং এই যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তার বিরুদ্ধে আপনি দেখেন পেপারে আসছে, নিউজে আসছে, একটা রিটও হয়েছে যে সে যে বাংলাদেশ ব্যাংক এই তদন্তগুলো ফেসিলিটেট করবে, সেইখানে ওই কোম্পানিতে নাকি তার শেয়ার ছিল। এখন যে একজন চেয়ারম্যান বসালো, বলা হয় সে এস আলমের ডাইনাত ম্যান ছিল। এবং বাংলাদেশ ব্যাংক এক্সচেঞ্জ বলো যে এই বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যানের পদ পরিবর্তন করা হবে না, এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদকে সরানো হবে না। আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে সে নাকি আসবে না, ট্রান্সফার হয়েছে। আমি জানি না এটা কতটুকু সত্য। তাহলে তো দেখেন আপনার 2 আর 2 4 মিলে যায়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর খোরশেদ মিয়াকে বসানো, আবার সংসদে বক্তব্য দেওয়া যে এই ব্যাংক তার মালিকের কাছে ফেরত দেওয়া হবে। এইটা যদি হয়,
জনগণ রাস্তায় নামবে, আমি নিজেও রাস্তায় নামবো। এই ব্যাংক ডাকাতকে এই সরকার কায়দা করে এখানে প্রশ্রয় দিয়ে ফেরত আনবে, সেইটাই দেশে জনগণ মেনে নেবে না। আপনার মনে আছে কিনা, থাকসিন সিরিয়ত্রার বোন যখন প্রধানমন্ত্রী হলো, সে একটা আইন করেছিল যে আইনের মাধ্যমে থাকসিন সিনিয়ররা ফেরত আসতে পারে। এই আইন করার পরে কিন্তু ওখানে আন্দোলন হয় এবং থাকসিন সিনিয়ররা বোনের কিন্তু সেই মানে ক্ষমতা চলে যায়, গদি চলে যায়। এবং ওই সিনিয়ররা পরিবার আবার একটা ছোট্ট একটা মানে বর্ডার স্কারমিশেস হয়েছিল ভিয়েতনামের সাথে। সেইখানে সে একটা ফোন করেছিল ও ভিয়েতনামের প্রধানমন্ত্রীকে আঙ্কেল বলেছিল, আঙ্কেল, যে আপনি এটা মীমাংসা করেন। থাইল্যান্ডের জনগণ সেটাকে ভাবছে এটা জাতীয় স্বার্থ লঙ্ঘিত হয়েছে এবং তার পতন হয়ে গেছে। লুক আট দেয়ার টেন্ডেন্সি, যে আপনি ক্ষমতায় থেকে জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হয়, আপনার জনগণের স্বার্থ ক্ষুণ্ণ হয়, এরকম কোন টেলিফোনিক কনভারসেশনে একটা সরকারের পতন হয়ে গেছে। তো বাংলাদেশের মানুষ কিন্তু এখন অনেক সচেতন, সবকিছু ফলো করে এবং সোশ্যাল মিডিয়া এক ধরনের ওয়াচ ডগ হিসেবে কাজ করছে। তো এটা ভাইবেন না যে মানুষ এগুলো খেয়াল করছে না, মানুষ এগুলো বুঝে না যে জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, যে অভ্যুত্থানের মাধ্যমে আজকে বিএনপি সরকার ক্ষমতায় আসছে, নির্বাচিত সরকার, জনগণের আশা তারা পূরণ করবে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তারা পূরণ করবে এবং কোন দুষ্কৃতিকারী, যারা দুষ্কৃতিকারীদের চাঁদা নিচ্ছে, তাদের কাছ থেকে টাকা নিচ্ছে, বেনিফিট পাচ্ছে এবং তাদেরকে ফ্যাসিলিটেট করা যাচ্ছে, তাদেরকে যদি নিবারণ না করেন তাহলে সেটা দায় দায়িত্ব বিএনপির ঘাড়ে আসবে এবং কনসিকুয়েন্স একই হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।